শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। আর প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজকের সব আপডেটগুলো জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। সব খবরে যাচ্ছি। তৃতীয় দিনে এসে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন। সকালে ধানমন্ডিতে সভানেত্রী কার্যালয়ে এসে ফর্ম কেনেন তিনি। খোকন ছাড়াও উত্তর ও দক্ষিণ সিটির মেয়র পদের আজ আওয়ামী লীগের ফর্ম সংগ্রহ করেছেন 7 জন। গতকাল দক্ষিণের ফর্ম কিনেছিলেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এবং হাজী সেলিম। যার ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি মনোনয়ন বঞ্চিত হচ্ছেন মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন? খোকন নিজেই বলেছেন, কঠিন সময় পার করছেন তিনি। পিতার অবর্তমানে শেখ হাসিনাই তার অভিভাবক। এছাড়া আজ 2 সিটি কর্পোরেশনে কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে মনোনয়ন ফর্ম তুলেছেন 85 জন। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত চলবে আওয়ামী লীগের ফর্ম বিক্রি। এরপর দলীয় মনোনয়ন বোর্ডে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণ এবং আমরা জমা নিব এবং 28 তারিখ শনিবার সন্ধ্যা 6টায় গণভবনে আমাদের দলের প্রধান মাননীয় বঙ্গবন্ধু শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের যে মনোনয়ন বোর্ড রয়েছে তারা মেয়র পদে এবং কাউন্সিলর পদে প্রার্থিতা চূড়ান্ত করবেন। এই ঢাকা শহরের মানুষের সুখে দুঃখে আমি পাশে ছিলাম। আজকের এই কঠিন সময়ে ঢাকাবাসীকে আমি দোয়া চাই, আমার দেশবাসীর কাছে আমি দোয়া চাই। ঢাকার 2 সিটি নির্বাচনে মনোনয়ন বোর্ড আগামীকাল 172টি পদে প্রার্থী চূড়ান্ত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়ক 4 লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্ট এবং প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে জরিপ পরিচালনা করেছেন। তৃণমূলের মতামতের ভিত্তিতেই জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে, বিতর্কিত কেউ সুযোগ পাবে না। একশো 72টি আসনে আমাদেরকে আগামীকাল মনোনয়ন বোর্ডের সভা আমরা মনোনীত করব। এটা খুব ডিফিকাল্ট কাজ, কিন্তু আমি মনে করি না এটা যত কঠিনই হোক অসম্ভব নয়। ঢাকার 2 সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তাবিত আউয়াল এবং সাবেক মেয়র সাদেক হোসেনের ছেলে ইশরাক হোসেন। বিকেলে তারা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকাল 10টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়, যা বিকেল 5টা পর্যন্ত চলে। অবাধ নিরপেক্ষ নির্বাচন একটা যে অপেক্ষা আমরা ছিলাম, সেই ধরনের নির্বাচন আমরা আগামীতে পাবো। সেই নির্বাচনে যদি আমরা পাই, আমি আশাবাদী যে আমরা জয়লাভ তো করবই, তখন আসলেই জনগণের কল্যাণে কিছুটা কাজ করা হবে। আমি শতভাগ আশাবাদী, যদি নাকি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমরা যারা ধানের শীষের প্রার্থী আছি আমরা বিপুল ভোটে জয়লাভ করব। এটা নিয়ে আমার আসন্ন দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন এবং আলমগীর শিকদার লোটন। আর কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন অর্ধশতাধিক প্রার্থী। দুপুরে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি এককভাবেই সিটি নির্বাচন করবে। মহাজোটে সম্পৃক্ত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হলো আমরা এককভাবে নির্বাচন করব প্রতিটি পদে। আমরা যেহেতু সরকার বা 14 দলীয় দলের সঙ্গে মিলিয়ে মহাজোট, যদি তারা ইতিমধ্যে সময় মতো আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাহলে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কিছু সিদ্ধান্ত নিতে পারব এবং সেখানেও আমরা চেষ্টা করব জাতীয় পার্টির স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে। সিটি নির্বাচন নিয়ে জমজমাট 2 কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, বিশেষ করে কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের ফর্ম তোলার ব্যাপারে আগ্রহ চোখে পড়ার মতো। ঢাকা দক্ষিণে 75টি সাধারণ এবং 25টি সংরক্ষিত আসনের বিপরীতে ফর্ম কিনেছেন বর্তমান কাউন্সিলর সহ নতুন অনেক মুখ। উত্তরেও মনোনয়নপত্র সংগ্রহে ছিল উপচে পড়া ভিড়। 31 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত এই ফর্ম সংগ্রহ করা যাবে। নির্বাচন কমিশন বলছে, মনোনয়নপত্র সংগ্রহে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। দিলে
আমি ইনশাল্লাহ আমি জয়লাভ করব। সংগৃহীত আসন 2, 3, 4 নৌকার পক্ষ থেকে আমি ইলেকশন করতে চাই। 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, যদি সুন্দর নির্বাচন হয় বিপুল ভোটে পাশ করব। সম্পূর্ণ আশাবাদী যে এটা আমাদের সুষ্ঠু নির্বাচনটা সুষ্ঠু হবে। ইভিএমের মাধ্যমে ভোট দিতে পারবেন, আমরা সঠিক ভোটটা দিতে পারবেন, কোনো জাল ভোট কেউ দিতে পারবেন না। যেহেতু আমাদের দলীয় নির্দেশ আমরা নির্বাচনে যাচ্ছি, তো আপনারা দেখতেছেন অনেক প্রার্থী তাদের সমর্থক নিয়ে আসছেন। যে কোনো সরকারি ছুটির দিনও আমরা এই ধরনের মনোনয়নপত্র গ্রহণ বিতরণ কাজ চলবে এবং নির্বাচনী কাজ চলবে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার সব ব্যাংক 27 এবং 28 ডিসেম্বর অর্থাৎ শুক্র শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সিটি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ ইসির উপসচিব মোহাম্মদ আতিয়া রহমান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দিয়েছেন। 30 ডিসেম্বরের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ঐক্যফ্রন্ট আত্মপ্রবঞ্চনা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে বলেও আশাবাদ জানান। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বলেছেন, নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পদত্যাগ না করে সাংবিধানিক পদে থেকে মাহবুব তালুকদারের এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। নির্বাচন প্রক্রিয়ার সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়া, কিন্তু তিনি যেই অন্য প্রসঙ্গগুলো বলেছেন আমি মনে করি সেগুলো শপথে থেকে বলা হলে সেগুলো আত্মপ্রবঞ্চনা হয়, এগুলো পদত্যাগ করেই বলা সমীচীন। নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে কাজ করছে, সেই কারণে দেখা গেছে যে অনেক নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর কর্মকর্তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে যশোর বিমান বাহিনীর একাডেমিতে 76তম বাফা ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এই আহ্বান জানিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেছেন, অত্যাধুনিক বিমান বাহিনী গঠনে সরকার সর্বাত্মক কাজ করছে। আধুনিক যুদ্ধ বিমান এবং সমরাস্ত্র ক্রয় করা হচ্ছে, দেয়া হচ্ছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। 30 জন নারী ক্যাডেট সহ 104 জন কর্মকর্তা কমিশন লাভ করেন। আজ থেকে আপনাদের উপর ন্যস্ত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। আমি জানি যে সৈনিক জীবন অত্যন্ত কঠিন জীবন, তারপরেও দেশপ্রেম ও দায়িত্ববোধ এই জীবনের পাথেও, সেখান থেকে কোনোভাবেই পথ হারানো যাবে না। উন্নত চরিত্র এবং মানসিক শক্তি একজন বিমান সৈনিককে আদর্শ সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক। বাংলাদেশ ও বিএনপি সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভিত্তিহীন ধর্মীয় বিভক্তি সৃষ্টিকারী বক্তব্যের পক্ষে ওবায়দুল কাদের নির্লজ্জ অবস্থান নিয়েছেন, যা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বলেন, অমিত শাহর বক্তব্যের সাফাই গাইতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুস্পষ্টভাবে দেশের বিরোধী অবস্থান নিয়েছেন। ওবায়দুল কাদের অত্যন্ত নির্লজ্জের মতো বাংলাদেশ এসে মানুষের স্বার্থ সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে কার্যত ভারত সহ এই মুহূর্তে সমগ্র বিশ্বের কাছে সমালোচিত নিন্দিত নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি প্রণয়নের জন্য জনাব অমিত শাহের পার্লামেন্টে বর্ণিত মিথ্যা ভিত্তিহীন ধর্মীয় বিভক্তি সৃষ্টিকারী বাংলাদেশ ও বিএনপি বিরোধী বক্তব্যকেই স্বীকৃতি প্রদান করছেন। ভারতে এনআরসি এবং নাগরিকত্ব আইনের বিরোধিতাকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের সম্পত্তি বাজেয়াপ্তের পর তা থেকে ক্ষতিপূরণ আদায় উত্তরপ্রদেশে কাজ শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। আন্দোলনকারীদের পরিচয় চিহ্নিত করে চলছে ধরপাকড়, আর এই ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশটির সুশীল সমাজ। দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের নামে ধ্বংস করা হয়েছে জাতীয় সম্পদ, ভাঙচুর চালানো হয়েছে সরকারি দপ্তর, যানবাহনে। বিক্ষোভকারীদের জিজ্ঞেস করব, এটা কি অহিংস আন্দোলনের নমুনা? একবার ভাবুন, আজকে যা জ্বালিয়ে দিচ্ছেন সেটা কি ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে না? পুলিশ মানুষের ঘরে ঘরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে, যার লক্ষ্য হয়ে উঠেছেন মুসলিমরা। যেভাবেই হোক এটাকে ঠেকাতে হবে। আমরাই মুসলমানদের ঘরের সামনে পাহারা বসাবো।
ভারতের ঝাড়খণ্ডে 29 ডিসেম্বর শপথ নেবে কংগ্রেস জেএমএম আরজেডির জোট সরকার। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন। বুধবার রাতে নয়াদিল্লিতে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী এবং শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন জনশক্তি মুক্তি মোর্চার চেয়ারপারসন। এ সময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সরকারের কাঠামো নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। জানা গেছে আগামী রোববার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে হবে অভিষেক। মোরহাবাদী ময়দানে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। ইদলিবে চলমান অভিযানে বাস্তুচ্যুত 2,16,000-এর বেশি মানুষ। পর্যবেক্ষক সংস্থাগুলোর দাবির প্রেক্ষিতেই সিরীয় পরিকল্পনা এবং উন্নয়ন মন্ত্রণালয়ের আশ্বাস, সাধ্যমতো গৃহহীনদের আশ্রয় দেওয়া হচ্ছে শরণার্থী। এই পরিস্থিতিতে বিশ্লেষকদের অভিমত, যে কোনো দিন আসবে রুশ সিরিয়া জোটের চূড়ান্ত বিজয়ের ঘোষণা। এরদোগান প্রশাসন আগেই জানিয়েছে বাস্তুচ্যুতদের বাড়তি ঢল মোকাবেলা তুরস্কের পক্ষে অসম্ভব, আর সে কারণেই সীমান্তের 3টি আশ্রয় কেন্দ্রে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। প্রভাবশালী প্রেরণকদের হাতের পুতুল আমরা। দেশগুলো যেভাবে পরিচালনা করছে সেভাবেই এগোচ্ছে সিরিয়া শান্তি প্রক্রিয়া। এরই মাঝে রাশিয়া আর ইরানের সহায়তা নিয়ে ইদলিবকে বিদ্রোহীমুক্ত করার দ্বারপ্রান্তে আসাদ সরকার। সেখানে শক্ত অবস্থান হারিয়েছে বিদ্রোহীরা। ঘোতার হোমস পুনর্দখলের আগেও একই চিত্র দেখেছে বিশ্ব। অভিযানের তীব্রতায় দেশ ছাড়তে বাধ্য হন লাখো মানুষ। তাদের সাথেই গা ঢাকা দিয়েছিল বিদ্রোহীরা। সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে ইদলিবে নিকটবর্তী আসাদ জোটের বিজয়। আফগানিস্তানে তালেবানের হাতে 27 শান্তিকর্মী অপহরণের পরে তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার পিপলস পিস মুভমেন্ট নামে একটি শান্তিকামী সংগঠনের 27 কর্মীকে অপহরণ করে তালেবান। আফগান সরকার এবং তালেবানের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শান্তি মিশনে বের হয়েছিলেন তারা। তাদের বহনকারী গাড়িবহর হেরাত প্রদেশে থেকে ফরা প্রদেশে যাচ্ছিল। 172 বছর পর আবারও বিরল সেই রিং অফ ফায়ার বা বলয় গ্রাস সূর্যগ্রহণ দেখল বিশ্ব। এর ফলে পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি অবস্থানে চলে আসে চাঁদ, যে কারণে চারপাশে সৃষ্টি হয় রক্তিম আংটির মতো আকৃতি। 2.5 ঘন্টার এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেন মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া অঞ্চলের কোটি মানুষ। অবস্থানগত কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে ভালোভাবে প্রত্যক্ষ করা গেছে এই অভাবনীয় দৃশ্য। 2020 সালে 21 জুন আবারও পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবে বিশ্ব, কিন্তু সেটি রিং অফ ফায়ার হবে না। যখন জানলাম দুবাইতে এটা সবচেয়ে ভালো দেখা যাবে, তখন আর দেরি করিনি, জার্মানি থেকে এখানেই চলে এসেছি। গ্রহণ লাগলেই নবীজি নামাজ পড়তেন, তাই এখানে বিশেষ জামায়াতের আয়োজন হয়েছে। বহু লোক নামাজ পড়তে আসেন। এই বিরল দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয় না। সরকার এবং বিভিন্ন গবেষণা সংস্থা এই ব্যবস্থা করেছে সাধারণ মানুষের জন্য, তাই আয়োজকদের ধন্যবাদ জানাই। এদিকে মেঘ ও কুয়াশাচ্ছন্ন আকাশেই আংশিক সূর্যগ্রহণের দেখা মিলেছে বাংলাদেশে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাংলাদেশে সকাল 8:29 সূর্যের বলয়ে প্রবেশ করে চাঁদ। শুরু হয় গ্রহণকাল। আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে দেশের প্রায় সব এলাকায়। সর্বোচ্চ গ্রহণ হয় 11:17। এরপরে ধীরে ধীরে সূর্যের বলয় ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে চাঁদ। দুপুর 2:05 বাংলাদেশের প্রান্তসীমা থেকে দেখা গেছে গ্রহণের সবশেষ দৃশ্য। সূর্যটাকে যখন গ্রাস করছে, মানে আমি দিনের বেলায় আমি চাঁদ দেখার একটা আনন্দ পাচ্ছি। কি আস্তে আস্তে চাঁদ আর কি নিচের দিকে নেমে যাচ্ছে, সূর্য আবার কি আলোকিত হয়ে যাচ্ছে। গর্ভাবস্থায় থাকে, তাইলে সে অবস্থায় এরকম সূর্যগ্রহণ হলে সে খেতে পারবে না। এটার আসলে কোনো যৌক্তিকতাই নাই, এটা সম্পূর্ণই কুসংস্কার। আর আমাদের আসলে এরকম আয়োজন আমরা করি সাধারণ মানুষকে বিজ্ঞান সচেতন করার জন্য, যে আসলে এগুলা প্রাকৃতিক ব্যাপার। ডাকসু ভিপি নুরুল হক নূর এবং তার সহযোগীদের উপরে হামলাকারীদের শাস্তির দাবিতে মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলটি বের করেন জোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে। এ সময় অবিলম্বে খোয়া যাওয়া সিসিটিভির ফুটেজ উদ্ধারের দাবিও জানান তারা। বলেন, ফুটেজ দেখে হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া ডাকসু ভিপির নিরাপত্তায় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার গ্রহণের আহ্বানও জানান তারা। কথা থাকলেও আজ ঢাকা মেডিকেল থেকে ছাড়া পাচ্ছেন না ডাকসু কার্যালয়ে হামলার শিকার ভিপি নুরুল হক নূর সহ চিকিৎসাধীন 4 জন, এমনটি জানিয়েছেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম। এ সময় তিনি দাবি করেন,
নিজের অপরাধ হালকা করতেই শাহবাগ থানায় পাল্টা মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এর আগে সকালে ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছিলেন আজ নূর সহ 4 জনকে ছাড়পত্র দেওয়া হবে, তবে আহত সোহেলের অবস্থা সংকটাপন্ন। আমাদের যে সকল নেতাকর্মীরা আহত হয়েছিল তারা এখনো পর্যন্ত মেডিকেলে ভর্তি আছে। তারপরে আমাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা করা হয়েছে, এটি আমরা মনে করি এক ধরনের প্রহসন এবং এক ধরনের ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। পরিচালক একটু আগেই ভিপিকে দেখে গিয়েছে এবং তিনি জানিয়েছেন যে আরও 2-1 দিন হয়তো তাকে রাখা হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি নুরুল হক নূর সহ 29 জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। অন্যদিকে নূরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর বরাবর আজ রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে পড়ে থাকা অর্ধবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করেছে পুলিশ। বেলা 11:15টার দিকে মধুর ক্যান্টিনের পশ্চিম গেটের সামনে ককটেলটি দেখতে পায় শিক্ষার্থীরা। খবর পেয়ে রমনা বিভাগ পুলিশের একটি দল এসে ককটেলটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়। ডক্টর গোলাম রাব্বানি বলেছেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে এসব ঘটনা ঘটানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ এটা অসৎ উদ্দেশ্যে এবং তাদের কোনো ব্যক্তি স্বার্থ কিংবা গোষ্ঠী স্বার্থ কিংবা দলীয় স্বার্থ, রাজনৈতিক স্বার্থে বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার যে একটা চক্রান্ত চলছে। কারা কাজটা ঘটিয়েছে এটা আমরা খতিয়ে দেখব। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা আমরা এই বিষয়টা তদন্ত করে দেখব। দর্শক, আপনারা সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও স্বাগত সব খবরে। পৌষের কনকনে শীতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক জেলায়, এতে করে চরম বিপর্যস্ত জনজীবন। অন্যদিকে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে রংপুর মেডিকেলে। ভর্তি আছেন আরও অন্তত 21 জন। 3 জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল 5.7 ডিগ্রি সেলসিয়াস। গুড়ি গুড়ি বৃষ্টি আর খুব শীত, আমরা কাজকর্ম করতে পারতেছি না। এই কয়দিন ধরে ব্যাপক শীত। বৃষ্টিতে মানুষ আরো নাজেহাল, আরো কাহিল হয়ে যাচ্ছে, মানুষ কোথাও কোনো কাজ করতে পারতেছে না। সকালতে যে অবস্থা, তারপরে আবার এই সেই সাথে আরো বৃষ্টি, দেখছেন না, পরের কাজ করি, অফিস করি, সেই জন্য আরো আসতে হয়ে যায়, তো বাড়িতে বেরোতামই না। ঠান্ডা আর বৃষ্টি একসাথে পড়ায় আমাদের যাতায়াতেও কষ্ট হচ্ছে। ঠান্ডাতে আগুন তাপাইতে গেছে, সেটাও যা এখন ওইখানে যা এখন আগুন লাগিয়ে গেল। কিভাবে আগুন লাগলো আর সামনে বের পায় নাই, এখন এক দেখায় ওক দেখায় তেমনি আসিয়ার পর তো মানুষ জ্বর হয়ে আসলে আগুন টাল দিবে। ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী, দেওয়া হয়েছে চিকিৎসা সেবাও। দুপুরে সদরের চুরখাই এলাকায় এর আয়োজন করা হয়, এতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই সাথে পশু মোটা তাজাকরণ বিষয়ে নানা পরামর্শ দেওয়া হয়। ঘন কুয়াশা আর হিম বাতাসের বিরূপ প্রভাব পড়ছে ফসলের মাঠে। ক্ষতির মুখে ইরি ও বোরোর বীজতলা, ওষুধ ছিটিয়েও কোনো সুফল পাচ্ছে না কৃষক। বীজতলা নষ্ট হওয়ায় কাঙ্ক্ষিত ফলন আর লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও দুশ্চিন্তা দেখা দিয়েছে। কুয়াশা থেকে বীজতলা রক্ষায় দিনের বেলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ কৃষি বিভাগের। হলুদ রং ধারণ করলে প্রয়োজন মতো সার প্রয়োগেরও পরামর্শ। চলতি বছর জেলার 6 উপজেলার 83,000 হেক্টর জমিতে ইরি ও বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঠান্ডার কারণে ভীষণ নষ্ট হয়ে যাচ্ছে, স্প্রে করেছি, কোনো কাজ হয়েছে না। ভীষণ ফেলাইলাম আশা করিয়া যে জমিনেতে গাড়বো, এখন দেখা যাচ্ছে ভীষণ সাদা হয়ে যাচ্ছে। কুয়াশাতে ভীষণ সাদা হয়ে যাচ্ছে, স্প্রে করিও কাম হচ্ছে না। এই ভীষণ দিয়ে আবাদ হবে কি না সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। বীজতলায় ছাই প্রয়োগের কথা বলছি, পাশাপাশি পলিথিন দিয়ে দিনের বেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীজতলাগুলো ঢেকে রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলী শিশু মেলা পর্যন্ত রাস্তার দুপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় রাস্তায় মাটি ফেলে রাস্তা দখল করার এডিবিকে সতর্ক করেন ম্যাজিস্ট্রেট। রবিবারের মধ্যে মাটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ইউনিসেফ ও ইউএনডিপি নির্মাণাধীন ভবনে ড্রিল করে বায়ু দূষণ এবং সিটি কর্পোরেশনের রাস্তা ভেঙে ফেলার অপরাধে আনোয়ার ল্যান্ডমার্ক ডেভেলপার কোম্পানিকে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে।
দ্রুত জায়গা সরিয়ে দিব। এখন কোথায় যাবো আল্লাহ পাক জানে, যাওয়ার তো কোনো জায়গা নেই। আমি আসার আগেও তাদেরকে আরও 3বার সময় দিয়ে গিয়েছি। ম্যাজিস্ট্রেট সাহেবরা 3বার সময় দিয়েছে, তারা প্রতিবারই সময় নেন যে আমরা সরিয়ে নেব, কিন্তু ইনফ্যাক্ট কাজ হচ্ছে না। আমরা একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে আজকে 50,000 টাকা জরিমানা করেছি, কারণ তারা গ্রাইন্ডিং করছিল, কিন্তু গ্রাইন্ডিং করতে গিয়ে প্রচুর পাথর উঠছিল, বালি উঠছিল, ধুলা উঠছিল। যেহেতু বায়ু দূষণ হচ্ছে, সেজন্য আমরা তাদেরকে 50,000 টাকা জরিমানা করেছি। যতটুকু আমরা ডিমার্কেট করতে পেরেছি যে এটি আমাদের সিটি কর্পোরেশনের জায়গা, আমাদের ফুটপাথ প্লাস আমাদের ড্রেন, এর মধ্যে যে স্থাপনাগুলো ছিল আমরা সরিয়ে দিয়েছি। সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল 10টা থেকে নগরীর রামচত্বর থেকে নৌহাটা ব্রিজ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয় এবং এ সময় সড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। প্রথম দিনে উচ্ছেদ করা হয় এটিএম বুথ, 2টি পেট্রোল পাম্পের আংশিক অংশ, দোকানপাট সহ বেশ কিছু অবৈধ স্থাপনা। আগামী 28 তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। সরকারি খাতায় বরাদ্দ শিল্প কারখানার প্লট, কিন্তু বাস্তবে বস্তিঘর আর দোকানপাট। চট্টগ্রামের কালুরঘাটের বিসিক শিল্পনগরীর এমনই বেহাল দশা। প্রতিষ্ঠার 39 বছরেও গড়ে ওঠেনি প্রস্তাবিত কারখানা, উল্টো প্লট দখল করে বস্তি গড়েছেন প্রভাবশালী চক্র। দখলদারদের সাথে বিসিকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ আছে বলে অভিযোগ শিল্প মালিকদের। কালুরঘাট বিসিক শিল্পনগরীতে মোট প্লট রয়েছে 326টি। সরকারি অফিসার এখানে মজুমদার ছিল, উনি এগুলি ফ্রড সৃষ্টি করে বিক্রি করে গেছেন। এটা তো নকল দলিল, আপনাকে ওই দলিলটাও দিব তো। সরকারি জায়গায়, কিন্তু আমরা তো সঠিক জানি না। এমনি জানি যে সরকারি আছে, আবার ওরা দখল করে খাইতেছে। কেন ভাই আমি বিপদে কেন করবো? আমি আসি আর ধরেন আপনার হাইট জোরে গেলে 2 দিন কিংবা 3 দিন, এতটুকু। আমি বলি বিপদ উঠবো কেন? স্থানীয় সন্ত্রাসীরা হচ্ছে যে তাদের মালিকানা দাবি করে তারা দখল করেছে, কিন্তু বিসিকের জায়গাগুলো হচ্ছে সরকারি জায়গা, এগুলো হচ্ছে সরকার একোয়ার করে ইন্ডাস্ট্রিয়াল প্লট করেছে। ওদেরকে উচ্ছেদ করার জন্য আমরা ডিসি স্যারের কাছে চিঠি লিখছি, উনি ম্যাজিস্ট্রেট দিলে আমরা সেটাকে উচ্ছেদ করব। এরা ধরুন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নাম ভাঙাই এরা বিভিন্ন সময় যে সরকার যখন আসতেছে তারা ওই সরকারের ছত্রছায়ায় আছে এমন মনে হচ্ছে। এখানে আমাকে ইন্ডাস্ট্রি করতে সহযোগিতা করার দায়িত্ব বিসিকের আমি মনে করি। আনফর্চুনেটলি বিসিক যেভাবে এগিয়ে আসার কথা ছিল, বিসিক সেভাবে আসেনি। টর্চার সেলে নিয়ে নির্যাতন নয়, বরং বঞ্চিত অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যুবলীগ কাজ করে যাবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সকালে রাজধানীর মুগদায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। জানিয়েছেন হাতে গোনা কয়েকজনের জন্য যুবলীগে কালিমা লেগেছে, কিন্তু মাঠ পর্যায়ের কর্মীরা অনেক ত্যাগী, তাই তাদেরকে এই কালিমা মুছে যুবলীগকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যুবলীগের কিছু খারাপ কিছু কালিমা লেগেছে, এটা থেকে আমাদের যুবলীগকে উদ্ধার করতে হবে। টর্চার সেলে নিয়ে যে অত্যাচার করার জন্য যুবলীগ না, যুবলীগ নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে, যুবলীগ নির্যাতিত মানুষের, নিগৃহীত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে। কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন 8 জনকে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন এই ঘটনায় আহত আরও 2 জন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। গত 11 ডিসেম্বর কেরানীগঞ্জে প্রাইম প্যাক্ট নামের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হন অনেকেই মারা যান। 8 জন এইচডিওতে ভর্তি ছিল, এদের শরীরের 10 থেকে 29% পোড়া ছিল। এই রোগীগুলা 2 সপ্তাহ পর বাড়ি যাচ্ছে, এটা আমাদের জন্য একটা আনন্দের খবর। মাঠ চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচনের প্রার্থীরা, চলছে ব্যাপক প্রচার প্রচারণা আর গণসংযোগ। আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের প্রার্থী। জয়ী হলে কালুরঘাট সেতু নির্মাণের অঙ্গীকারও করেছেন তিনি। অন্যদিকে সকালে নগরীর বহদ্দারহাট চাঁদগাঁও এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ সহ ভোটারদের সাথে কথা বলেন তিনি। ইভিএম এর উপর বাংলাদেশের মানুষের কোনো আস্থা নাই। ইভিএম এর স্বচ্ছতা তারা নির্বাচনের আগে প্রমাণ করতে হবে। নির্বাচনের আগে ইভিএম এর স্বচ্ছতা যদি তারা প্রমাণ করতে না পারে, তাহলে মনে করতে হবে আবারও ভোট চুরির আরেকটি প্রক্রিয়া তারা শুরু করেছে। আমি বোয়ালখালী পৌরসভাকে আরো সমৃদ্ধ করব। বোয়ালখালীতে আমি একটি শিল্পনগরী গড়ে তোলার জন্য, অর্থনৈতিক জোন করার জন্য আমার উদ্যোগ থাকবে। আমি বোয়ালখালীর বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।
পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা করার আমি ব্যবস্থা করব এবং কর্ণফুলীর বাগান থেকে রক্ষার জন্য ইতিমধ্যে সরকার যে সমস্ত বাঙ্গন নদীর ব্যবস্থা করছে সেটাকে যে এলাকাগুলি এখানে বাদ রয়েছে সেই এলাকাগুলিকে অন্তর্ভুক্ত করব। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রথম পুনর্মিলনী। সকালে ক্যাম্পাসে জড়ো হন বিভাগের সাবেক বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং মেডিকেলের চিকিৎসকরা। অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা সভা ছাড়াও বেশ কিছু আয়োজন ছিল। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জিপিএইচ গ্রুপের বার্ষিক সাধারণ সভা। সকালে নগরীর আগ্রাবাদে একটি কমিউনিটি সেন্টারে এই সভায় কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য 5% নগদ এবং 5% স্টক হিসেবে মোট 10% লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির অগ্রগতি সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের 195তম শাখার উদ্বোধন করা হয়েছে। সকালে নর্থ গুলশানে এটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় তিনি আশা করেন নর্থ গুলশান শাখা এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইটের কংক্রিট নগর পরিণত হয়েছে মহানগরী ঢাকা। তাই তো রাজধানীর আশপাশে এক টুকরো জমির বাড়ি বানানোর জন্য আগ্রহ বাড়ছে নগরবাসী। রিহাব ফেয়ারের বিভিন্ন স্টলে প্লট কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বিশেষ করে 2-1 বছরের মধ্যে বাড়ি করা যাবে এমন প্লটের চাহিদাই বেশি। 5 দিনের আবাসন মেলায় গৃহ ঋণ সুবিধা দিতে আছে 14টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। এখানে আমি একটা প্রজেক্ট দেখলাম, সরজমিনে দেখে যদি এটা ভালো লাগে বা সব দিক থেকে আমি গুড মনে করি তাহলে তখন চিন্তা করবো আর কি। ফ্ল্যাটগুলো আমি দেখলাম এখানে ডিসপ্লেতে দেওয়া আছে, খুবই ভালো পছন্দ হচ্ছে আমাদের জন্য পারফেক্ট, মানে রিজনেবল প্রাইস। প্লট খুঁজি, দেখি মানে রাজুক অনুমোদিত কিনা। কোম্পানি আসলে কতটুকু অথেন্টিক এবং তারা ডেভেলপমেন্ট কতটুকু করেছে, তারপরে অগ্রগতি কতটুকু, তারপর রিজনেবল একটা প্রাইসও খুঁজছেন। কিছু কিছু কাস্টমার মনে হচ্ছে তারা নেয়ার জন্যই আসছে, খোঁজখবর নিচ্ছে। যথেষ্ট সাড়া পাচ্ছি। মেইনলি আমরা গ্রিন মডেল টাউন, আমাদের যে রাজুক অনুমোদিত প্রজেক্ট ওইটাই আমরা উপস্থাপন করছি। প্লটের পেছনে 12 ফিটের গ্রিন জোন রয়েছে, তো সব মিলিয়ে আমাদের অবস্থা খুবই ভালো। ইতিমধ্যে বাংলাদেশ এয়ারফোর্স অ্যাসোসিয়েশনও কিন্তু আমাদের এখানে কিন্তু তারা প্লট কিনেছে। রেডি প্লটগুলো কাস্টমার বেশি যাচ্ছে, তো আমরা যেহেতু রেডি প্লট আমরা বিক্রি করতেছি, এক্ষেত্রে কাস্টমারের সারা ভালো। 10 লাখ টাকা করে পার কাঠা, এখানে 5 কাঠা প্লট আছে, আবার 20 লাখ করে কাঠা আছে, 4 কাঠা 5 কাঠার প্লট আছে। তারা বেশ প্রাণবন্ত এবং খুশি। আমাদের প্লটে, আমাদের সাইটে রিহাবের অন্যান্য স্টল আমি ঘুরে দেখেছি, সব ফ্ল্যাটের উপরে মানে স্টলেই খুব প্রাণবন্ত এবং লোকজন তথ্য নিয়ে তারা নিশ্চিত হতে পারছে এবং অনেকে ফ্ল্যাট কেনার বা প্লট কেনার জন্য মানসিকতা নিয়েও আসছে বলে আমার কাছে মনে হয়। নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। এরই মধ্যে শুরু হয়েছে পরিকল্পনার বাস্তবায়ন ও বন্ধ ঘোষণা করা হয়েছে 47 বছরের পুরনো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন মুহলবার্গ। সুইস সরকার জানিয়েছে নতুন কোনো পরমাণু চুল্লি তৈরি করবে না তারা, বাকিগুলো বন্ধ হবে পর্যায়ক্রমে। এটা সত্যি ঐতিহাসিক মুহূর্ত। পারমাণবিক শক্তি থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে শুরু করেছি আমরা। আমি এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরে থাকি। নিরাপত্তার প্রশ্ন যেমন আছে, তেমনি পরিবেশের প্রতি দায়িত্বের বিষয়টিও ভাবা উচিত। একটি মাইলস্টোন হয়ে থাকবে এই মুহূর্ত। এই মুহূর্তের জন্যই আমরা বহুদিন লড়াই করেছি। অবশ্য আর 4টি চালু আছে। পুরোপুরি বন্ধ হতে আরো অনেক সময় লাগবে। এখান থেকে যে বর্জ্য বের হয় তা রাখার কোনো নিরাপদ জায়গা নেই। আর এটা তো সবারই জানা, এই বর্জ্য মানুষের জন্য কত ক্ষতিকর। তুরস্কে নৌকাডুবিতে বাংলাদেশি সহ 7 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 64 জনকে। কর্তৃপক্ষ জানিয়েছে তুরস্কের ভ্যান হ্রদে এই ঘটনা ঘটে। হ্রদ হয়ে ভূমধ্যসাগর থেকে ইউরোপের পথে যাওয়ার কথা ছিল নৌকাটির। অতিরিক্ত আরোহীর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রলয়ঙ্কারী দক্ষিণ এশীয় সুনামির 15 বছর আজ। 2004 সালের এই দিনে 14টি দেশে আঘাত হানে সুনামি। 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় ভারত মহাসাগরীয় এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত এবং থাইল্যান্ড। কেবল ইন্দোনেশিয়াতেই মৃত্যু হয় 1,65,000 মানুষের।
ফিলিপাইনের টাইফুন ফ্যানফোনের আঘাতে অন্তত 16 জনের প্রাণ গেছে। মঙ্গলবারে এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 12 জন। কর্তৃপক্ষ জানিয়েছে ফিলিপাইনের কেন্দ্রস্থলে প্রায় 200 কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুনটি। ঝড়ের সাথে টানা বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যার ফলে বিভিন্ন স্থানে ভূমিধসে এই প্রাণহানি ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল চিলির বন্দরনগরী ভালপারাইসোর 1.5 শতাধিক ঘরবাড়ি। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। শহরটির অপেক্ষাকৃত দরিদ্র এলাকায় বুধবার আগুন লাগে। বেশিরভাগ বাসস্থান কাঠের হওয়ায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। স্বেচ্ছাসেবী এবং ফায়ার সার্ভিসের সহায়তায় নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে অধিবাসীদের। ধারণার তুলনায় ভয়াবহ আকার ধারণ করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দাবানল। ফায়ার সার্ভিসের হুঁশিয়ারি, চলতি মাসের সর্বোচ্চ গতিতে ছড়িয়েছে এই আগুন। ক্রিসমাসের দিনও তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। কয়েক মাসের দাবানলে অস্ট্রেলিয়ায় পুড়ে গেছে 123 কোটি একরের বেশি বনভূমি। নিজ নামে 50 বিঘার বেশি জমি থাকার পরও নিঃস্ব অবস্থায় দিন কাটছে ঝিনাইদহের 75 বছর বয়সী মহসিন আলীর। গ্রাম্য সালিশে 5 ছেলেকে পুরো সম্পত্তি ভোগ দখলের রায় দিয়েছেন মাতব্বররা। ভরণ পোষণের টাকাও দিচ্ছেন না সন্তানরা, উপরন্তু ভেঙে দিয়েছে বাবার থাকার ঘরটি। অসহায় বৃদ্ধির অভিযোগ, মারধরের ভয়ে পুলিশের কাছেও তিনি যাননি। পুরো ঘটনায় ক্ষুব্ধ গ্রামের সাধারণ মানুষ। তার সম্পত্তি সোলানা শুক্র তার ছেলে মেয়েদের ভাগ করে দেওয়া হয়েছে, আর জমি জায়গা তারাই করে খাবে। আমরা গ্রামের গণ্যমান্য বিচার করে দিই, কারণ ছেলেরা যদি না মানে তাহলে আমরা কি করতে পারি? গ্রামবাসী গ্রামে মারামারি হুড়োহুড়ি হচ্ছিল বলে আমরা ভাইয়াচার হিসেবে ভাগ করে দিলাম যে মারামারি হুড়োহুড়ি দরকার নেই। কান্দাকাটি করে লোকজনের কাছে বিচার সালিশ চাই। সন্তানেরা তার সাথে যে খারাপ আচরণ করেছে এটা সত্যিকারই এটা নিন্দনীয়। জমি যা ছিল সব গ্রামের লোক ভাগ করে দিয়েছে। আমার এখন বর্তমান কোনো জমি যাতে নেই, আমি এখন নিঃস্ব। সালিশের ভিতরে আমি মাতব্বরদের বলেছিলাম যে আমার কিছু দেয় না, আপাতত তারা কিছুই দেয় না। এমনি তো তারা হুমকি হুমকা দেয়, মারধর করতে যায়, মেরে ফেলার জন্য চেষ্টা করে, সেই জন্য আমি ভয়তে কোনো জায়গায় যাই। গ্রামবাসী সব মিটিং করে দিল, পুরোনো বাড়ি ঘর সব নোনা লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে সব রড বেরিয়ে গিয়েছে। সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। স্বাগত সব খবরে। ষড়যন্ত্রকারীদের হুঙ্কারের রাজাকারের তালিকা প্রকাশ বন্ধ হবে না, এবার যাচাই বাছাই করে তালিকা দেওয়া হবে। নওগাঁয় এক অনুষ্ঠানে সব কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। রাজাকারের তালিকা নিয়ে সাম্প্রতিক ভুলের কারণে দুঃখ প্রকাশ করেছেন তিনি। পাক বাহিনীকে মোকাবেলা করেছি, আর আপনারা পরাজিত শক্তি, আপনাদের মোকাবেলা করতে পারবো না ভাববেন না। ওয়াদা করে যাচ্ছি, ওই রাজাকারদের তালিকা হবে এবং হবে ইনশাআল্লাহ। বন্ড সুবিধায় আমদানিকৃত সুতা অবৈধভাবে খোলা বাজারে বিক্রির অভিযোগে 20 ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার রাতে সদর মডেল থানায় মামলা করেন কাস্টমস অ্যান্ড বন্ড কমিশনারেট কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা নাহিদুল হাসান আতিকুর রহমান। অভিযোগে বলা হয়, একটি শক্তিশালী সিন্ডিকেট শুল্ক ফাঁকি দিয়ে চোরাই ব্যবসা করছিল। এরই প্রেক্ষিতে 3টি গুদামে অভিযান চালানো হয়। কঠিন চাপে সার্বিক আর্থিক অবস্থা, সূচকে নেতিবাচক প্রবণতা স্পষ্ট। রফতানি আয়ে ধস, বিনিয়োগে নেই চাঙ্গা ভাব, দুর্বল ব্যাংক খাত, পুঁজিবাজারেও আস্থা নেই। ব্যতিক্রম শুধু রেমিটেন্স আয়। অর্থনীতিবিদদের মতে বিনিয়োগের জন্য অবকাঠামোগত ক্ষমতা বাড়াতে হবে, ব্যাংক খাতের সংস্কার উদ্যোগ হিতে বিপরীত হচ্ছে। রফতানি বাণিজ্যে নজর দেওয়া দরকার। এখন শুধু প্রবাসীদের পাঠানো আয়ই স্বস্তি, কারণ অক্টোবরে এসেছে $164 কোটি রেমিটেন্স, একক মাস হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ আয়। বাজেটে তো কিছুটা ওই ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড এনকারেজ করার জন্য ব্যবস্থা নেওয়া হলো, তারপরেও পুঁজিবাজারের যে পতনটা সেটা তো বন্ধ করা সম্ভব হয়নি। ইনকাম ট্যাক্স ছাড়া অন্যান্য সব ক্ষেত্রে, বিশেষ করে যেটা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত ভ্যাট, সেখানে আদায় অনেক কম, প্রবৃদ্ধির হার অনেক দুর্বল। রাজস্ব খাতে সরকারি লক্ষ্যমাত্রা ছিল, বাজেটে ছিল 35%, কিন্তু যেহেতু বাজেটের অরিজিনাল টার্গেট অর্জিত হয় নাই, সেই জন্য অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে 45%। অর্জিত কত?
প্রথম কোয়ার্টারে 3.3%। তাহলে তো সেটা ব্যাপক ঘাটতি হতে যাচ্ছে সেখানে। খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারের 19 ব্যাচের শপথ গ্রহণ এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দীঘিনালার মাইনে ট্রেনিং সেন্টারে নতুন সেনা সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে 19 ব্যাচের নবীন প্রশিক্ষিত সৈনিকদের শপথ পাঠ করানো হয়। রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৃষকেতু চাকমা। বলেন, জনগণের স্বার্থে সবসময় কাজ করছে এই পরিষদ। উৎসব মুখর পরিবেশ চট্টগ্রামের রাউজান কেওটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আর এই উপলক্ষে স্কুল মাঠে প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের মিলন মেলা বসে। নওগাঁর ঐতিহ্যবাহী কেদি সরকারি উচ্চ বিদ্যালয়ের 135তম বর্ষপূর্তি উৎসব শুরু হয়েছে। মাসব্যাপী এই উৎসব চলবে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী সহ সুধীজনরা। অপচয় রোধে অহেতুক বিদেশ সফর কমিয়ে আনতে চেষ্টা করছে সরকার, জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান। সুনামগঞ্জ শহরে রিপোর্টার্স ইউনিটির নিজস্ব ভবন উদ্বোধন করে কথা বলেছেন মন্ত্রী। বলেছেন, প্রকল্পে অপচয় চায় না সরকার, আবার বেশি যাচাই বাছাই করতে গেলে কাজের গতিও কমে যায়। আমরা নিজেরা কোনো অপচয় করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই নই, মাননীয় প্রধানমন্ত্রী চান না। এই যে অহেতুক বিদেশ সফর নিয়ে আপনারা তো রিপোর্ট করেছেন খবরের কাগজে বারবার। আমি চেষ্টা করছি এগুলোকে কমিয়ে আনতে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে 28 ডিসেম্বর। আর এই উপলক্ষে আলপনায় রং রাঙানো হচ্ছে পুরো ক্যাম্পাস। কলেজের সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া লেগেছে। উৎসবে অংশ নেবেন বর্তমান সাবেক কয়েক হাজার শিক্ষার্থী এবং এটির মিডিয়া পার্টনার যমুনা টিভি। গাজীপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যকে আটক করেছে র্যাব। গতরাতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে মারুফ বিল্লাহ এবং মোতালেব হোসেনকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে চন্দ্রা এলাকায় অভিযান চালানো হয়। আটক করা হয় মারুফ, মোতালেবকে। তাদের কাছ থেকে উগ্রবাদী বই একটি ট্যাবও পাওয়া গেছে। ময়মনসিংহ থেকেও জেএমবির 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গাজীপুরের টঙ্গীতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর মতবিনিময় সভা গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় একটি স্কুল মাঠে এর আয়োজন করে ডেসকোর টঙ্গী পশ্চিম জোন। এতে ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও গ্রাহকরাও অংশ নেয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। সকালে ভবেরচরে নবনির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন তিনি। পরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। জামালপুরের সরিষাবাড়িতে মাকে গলা কেটে হত্যা করেছে ছেলে। ঘাতক ছেলেকেও আটক করেছে পুলিশ। সকালে উপজেলার জোয়াইল পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার বিকেলে মা সালেহা বেগমের সাথে ছোট ছেলে মাসুদ রানার তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং এরই জের ধরে সকালে মাকে গলা কেটে হত্যা করে মাসুদ। পরে স্থানীয় জনতা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে। লক্ষ্মীপুরে অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে ইট ভাটা। নিয়ম না মেনে পোড়ানো হচ্ছে কাঠ, টায়ার। অভিযোগ আছে, বেশিরভাগ ইট ভাটার মালিক শুধু ট্রেড লাইসেন্স দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। পাশে বিলিফিল থাকার কারণে, ধুমের কারণে আমরা বাড়িতে ঘরে থাকতে পারি না। এতে ফসলাদি, গাছগাছাড়া এবং মানব সম্পদের মারাত্মক ক্ষতি হইতেছে। আমাদের বাচ্চা ফলাফান স্কুলে যাতায়াত করতে পারে না এবং আমাদের শ্বাস প্রশ্বাসে বহুত কষ্ট হইতেছে, রোগ ব্যাধি হইতেছে। পানি ব্যাগ নষ্ট হয়ে গেছে, গন্ধে বাসে সব মাছ মারা যায়। বা যে টায়ার জ্বালাচ্ছে এবং যে ট্রান্সপোর্ট ব্যবহার, অর্থাৎ যে ট্রলি, বিশেষ করে ট্রলি ব্যবহারের কারণে রাস্তাঘাট খুব নষ্ট হইতেছে। তারা দমকায়, বুঝলেন, দমকায় আঙ্গুরের রথা লাইতেছে, আঙ্গুর কথা শুনতেছে না। লাইসেন্স ছাড়পত্র না থাকায় শরীয়তপুরে 8টি ইট ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন, কিন্তু এই নির্দেশনা মানছেন না মালিকরা। আইন অমান্য করা এবার আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। প্রশাসনের হিসাবে শরীয়তপুরে ইট ভাটা রয়েছে 58টি।
চুয়াডাঙ্গায় শুরু হলো 3 দিন ব্যাপী নজরুল মেলা। বিকেলে দামোহদ উপজেলার কারপাট ডাঙ্গায় নজরুলের স্মৃতি বিজড়িত 8 চালা ঘর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। মেলায় সঙ্গীত পরিবেশনা সহ গ্রামীণ নানা আয়োজন রাখা হয়েছে। বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে সিলেটে আয়োজন করা হয়েছিল সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এই ক্যাম্পের আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। এই সময় উৎসুক মানুষকে সোলার ফিল্টারের মাধ্যমে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করানো হয়। আসলে এটা একটা নতুন বিষয় যেটা 172 বছর পর দেখা গিয়েছে, আগে তো আমরা ছিলাম না। এই সান ফিল্টারের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে একটা সূর্য একটা আলোর বলয়ের মতো দেখা যাচ্ছে এবং কিভাবে একটা ছায়া তাকে ধীরে ধীরে গ্রাস করে যাচ্ছে সেটা ভালোভাবেই দেখা যাচ্ছে আর কি। পাকিস্তানে টি-20 খেলতে সম্মত হলেও এই সফরে টেস্ট খেলবে না বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দলের বিদেশি কোচ এবং বেশ কিছু ক্রিকেটারের পাকিস্তান সফরে যেতে আপত্তি জানানোয় আপাতত কেবল টি-20 খেলার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। টি-20 সিরিজে খেলে নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট হলেই কেবল টেস্ট নিয়ে ভাবতে চায় বোর্ড। তবে এখনও বিসিবির মূল লক্ষ্য নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলা। বিদেশি কোচিং স্টাফ বেশিরভাগই তারা যেতে রাজি হয় নাই, এখন পর্যন্ত বলেছে ওরা যেতে চায় না। অ্যান্ড প্লেয়ার্স, আমি প্লেয়ারদের সাথেও কথা বলছি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এখনও চলছে। অনেকের সাথেই কথা হয়েছে। প্লেয়ারদের সাথে কথাবার্তা বলে যেটা বুঝেছি কিছু কিছু প্লেয়ার যেতে চায় না। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবরে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে 257 রান নিয়ে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। দলীয় 1 রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশনের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, কিন্তু তাদের 60 রানের জুটি ভাঙে ব্যক্তিগত 41 রানে ডেভিড ওয়ার্নার আউট হলে। এরপরে 63 রান করে আউট হয়েছেন লাবুশনে। তবে ক্যারিয়ারে 28তম অর্ধশতক তুলে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। ইনজুরি আক্রান্ত জশ হ্যাজেলউডের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবরে বক্সিং ডেতে আজ অনুষ্ঠিত হবে 9 ম্যাচ, যেখানে বিগ ম্যাচে টেবিল টপার লিভারপুল লড়বে দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির বিপক্ষে। লিগে উৎসব সূচিকে অপরাধ দাবি করে ক্ষোভ প্রকাশ লিভারপুল কোচ ইউর্গেন ক্লপের। দুদলের লড়াই শুরু হবে রাত 2টায়, আর দিনের অপর ম্যাচে রাত 11:30টায় ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে নিউ ক্যাসেলের বিপক্ষে, আর চেলসির প্রতিপক্ষ সাউদাম্পটন। সন্ধ্যায় 6:30টায় টটেনহ্যাম লড়বে ব্রাইটনের বিপক্ষে। পদত্যাগ করলেন ইতালির শিক্ষামন্ত্রী লরেঞ্জো ফিরামন্তি, আর এই সিদ্ধান্তের কারণ হিসেবে জানিয়েছেন স্কুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহে ব্যর্থ হয়েছে তার মন্ত্রণালয়। জানান 23 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পাঠিয়েছেন ইস্তফা পত্র। লরেঞ্জো বলেছেন 2020-21 অর্থ বছরের বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে $330 কোটি তহবিল চেয়েছিলেন তিনি, কিন্তু অর্থমন্দা আর ব্যয় সংকোচনের দোহাই দিয়ে প্রস্তাবিত তহবিলের অনুমোদন দেয়নি সরকার। 130 বছরের ঐতিহ্য মেনে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হলো ক্রিসমাস সুইম। হাইড পার্ক হ্রদের বরফ শীতল পানিতে সাঁতারে নামেন শতাধিক মানুষ। বড়দিনের ঐতিহ্য মেনে ক্রিসমাসের পরদিন আয়োজিত হয় এই সাঁতার প্রতিযোগিতা। ভারতে পর্যটকদের জন্য চালু হলো নতুন ট্রেন। ইস্পাতের পরিবর্তে এর ছাদে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ প্লাস্টিক, যাতে পর্যটকরা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন বাইরের নয়নাভিরাম দৃশ্য। 25 ডিসেম্বর থেকে হিমাচল প্রদেশে শুরু হয়েছে এই বিশেষ ট্রেন। ট্রেনটিতে সংযুক্ত রয়েছে 7টি কোচ। উত্তল কালকা থেকে সিমলা স্টেশন পর্যন্ত রুট ঠিক করা হয়েছে এই ট্রেনের, আর পথে পড়বে প্রায় 4000 ফিট উচ্চতার টানেল। কালকা সিমলা রুটকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে ইউনেস্কো। 120 বছর আগে 1903 সালে এই রেলপথ চালু হয়। এছাড়া আজকের সব খবরে যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে